সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। যেটা আমাদের দেশে রাষ্ট্রযন্ত্রের মধ্যে শুরুতেই এই গল্পটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা স্কুল থেকে কিন্তু সেই ভুল কাজটা করে আসি। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে স্কুলেই ব্যবহারিক শিক্ষার উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে ওইভাবে মোটিভেটেড করা হয়, তাদের চালচলন থেকে শুরু করে তাদের সবকিছুই কিন্তু ওরকম ভাবেই কিন্তু প্রিপেয়ার হয়ে আসে তাদের মূলধারার পড়াশোনার পাশাপাশি। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কারিকুলাম তো আমি বাদে দিলাম, মানে কারিকুলামকে তো অনেক ডেভেলপ করতে হবে। কারিকুলাম তো একদমই গেছে স্কুল এবং ইন্টারমিডিয়েট লেভেলে। আমি তো মানে এটাকে ভালো করে না সাজালে আসলে বিশ্বের বুকে আমাদের বাঙালি জাতির ভালো করে আসলে মানে মানে গর্ববোধ করে দাঁড়াতে পারবে না ইন ফিউচারে, এতটুকু আমি বলতে পারি। তো এর মধ্যে স্কুলের কারিকুলাম নিয়ে আমি কথা বলছিলাম। এর মধ্যে আমি আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে যে স্কুলে আসলে আমাদের যে টিচাররা আছেন ওনাদেরকে মানে স্কুলের বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলাম গুলো পড়াশোনার জন্য যে সময় থাকা উচিত সেই সময়টা ওনারা পান না। গভর্নমেন্ট থেকে হোক কার্যকরী হোক, ওনাদেরকে বিভিন্ন পরিসংখ্যানের কাজে তাদেরকে ব্যস্ত রাখা হয়। তো এইটা তো খুবই হাস্যকর আমার কাছে মনে হচ্ছে। এটার জন্য আলাদা টিম থাকবে, আলাদা লোক থাকবে। তো টিচাররা কেন এই ধরনের কাজে কেন ইনভলভ থেকে তাদের মূল্যবান সময় নষ্ট করবেন? তারপরে আমি বলবো যে এখানে যতগুলো প্রশিক্ষণ মানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করছেন কারিগরি শিক্ষা নিয়ে, তাদের মধ্যে অনেক ধরনের মানে আমি বলবো যে ওরা মানে আন্তরিক ভাবে মানে চান না যে প্রকৃত দক্ষ জনশক্তি গড়ে উঠুক। এর মধ্যে দু একটা প্রতিষ্ঠান ব্যতীত এর মধ্যে আলাদা রয়েছে। আমি আমার অফিসের পাশেই হচ্ছে মটস 8টা ডকুমেন্টারি স্কিল ওয়ার্কফোর্স নিয়ে 8টা ডকুমেন্টারি তৈরি করতে বাধ্য হয়েছি। 8টা টোটাল 8টা আমি আলাদা আরো 2টা করবো। তো এমনি করিনি, এক জায়গা থেকে তো 8টা ডকুমেন্টারি আমি কেন করবো? তো আমি এখানে আমি একটা জিনিস পেয়েছি, যেটা ওনারা ট্রেন আপ হওয়ার সাথে সাথে মানে ওনারা তো ট্রেন হচ্ছেনি স্টুডেন্টরা, কিন্তু ওনাদের স্টুডেন্টদের মধ্যে আমি যে রকম ভক্তি মানে শ্রদ্ধা ভক্তি বোধ যেটা দেখলাম। আমি আর জেমস একদিন মানে ক্যাম্পাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বিকেলবেলা। তো তখন 2টা স্টুডেন্ট সামনে দিয়ে যাচ্ছিল, তো নিচে চকলেটের একটা খোসা ওদের পড়েছিল। তো দেখলাম যে নিজে থেকে উঠিয়ে, দূর থেকে দেখছি আমরা দুজনে, দূর থেকে উঠিয়ে দেখলাম যে পাশে ডাস্টবিন রয়েছে, সেখানে ফেলে দিল। এই যে একটা ব্যাপার, এটা তো আসলে সবাই করছে না, সব ট্রেনিং ইনস্টিটিউট তো করছে না। আমি বলবো যে আমি এখানে কোনো মঞ্চে কোনো ব্র্যান্ডিং করছি না, বাট আমি চাচ্ছি যে এরকম মানে এটাকে আমরা কি বলবো মানে একদম ইলেকট্রিক করে ফেলেছি ধর্মটাকে, ধর্ম বিষয়ক সাবজেক্টটাকে, সেটা ইসলাম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম হোক। কিভাবে করেছি? আমরা শুধু এখানে শুধু আমাদের ধর্মের মূল জিনিসগুলোকেই শুধু ব্যবহার করেছি। কেন? ধর্মের সাথে কি আমাদের কি জীবনের অনেক কিছু কি সামঞ্জস্য নাই? এগুলো ধর্মের প্রতিটা বিষয়ের সাথে কি সেগুলো কি ইন্টারেক্ট করানো যায় না? তাহলে তো ধর্ম তো আরো বেশি পরিমাণে মানে মানুষের মধ্যে তো ধর্মীয় বোধ আরো বেশি করে যাবে। ধর্মে তো বলা আছে যে সবুর করে সবুরের নেওয়া ফলে, আবার হচ্ছে যে মানে কাজ করে যাও, সৃষ্টিকর্তা তোমাকে দিবে। তো এই জিনিসটাই তো আমাদের তো যেটা দরকার, আমাদের শ্রমিকদের যেটা দরকার মানে সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের পেশেন্সের খুব ঘাটতি আছে। বিদেশে গেলে আমাদের সেই পেশেন্সটা থাকে না, যেটা অন্যান্য দেশের শ্রমিকরা কিন্তু আমাদের মার্কেট ডবল করে ফেলছে। আমাদের ধৈর্য খুব কম, মালিকরা যখন কথা দেয় ওরাও উল্টা রেট দেখায়, যার ফলে তাদেরকে বের করে দেয় ওই দেশ থেকে। এই যে এটা কিন্তু আমাকে ধর্মীয় শিক্ষার মাধ্যমেও কিন্তু এটা যদি একটা ভালো একটা ইন্টারেস্ট করে দিত, তাহলে কিন্তু এই ধর্মীয় শিক্ষাটাও কিন্তু একটা মূল্যবান শিক্ষা হয়ে যেত, সবার কাছে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে থাকতো। যাই হোক, এটা বললে অনেক কিছু বলা হবে। তো চাইলে কিন্তু এরকম করা যেতে পারে। তো ভবিষ্যতে শিক্ষা বোর্ড এরকম কিছু চিন্তা করলেও করতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমাদের আইটি এবং বিজ্ঞান, সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপরে আমরা পড়াশোনা কম করছি, যেটা আমার পাশে বক্তা খুব সুন্দর করে বলেছেন, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে যে আমরা আলতু ফালতু সাবজেক্ট গুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে, যেটা আমার দেশের জন্য এখন দরকার, আমরা তো ভাই পিছিয়ে আছি। আমরা কি সারা জীবনে কি গরিব থাকবো? আমরা কি সারা জীবন
উনি কি দুঃখিত থাকবো নাকি আমরা উঠবো? আমরা কেন মানে অন্যদেরকে আমরা আমাদের উদাহরণ বানাবো? আমরা নিজেরাই উদাহরণ হয়ে থাকবো, মানে আমাদেরকে অন্যরা উদাহরণ দেবে। আমরা কেন এভাবেই কেন আমরা জীবনযাপন করছি? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের অভিভাবকদেরকে কিন্তু মানে সামনে এগিয়ে আসতে হবে তাদের সন্তানদেরকে সঠিক গাইড মানে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। আবার অনেক সময় সন্তানরাও কিন্তু খুব ভালো ডিসিশন নেয়, কিন্তু অভিভাবকরা কিন্তু তাদেরকে সাপোর্ট দেয় না। বাবা চাচ্ছে যে সে ডাক্তার হবে, কিন্তু ছেলে তো ইঞ্জিনিয়ারিং লাইনে খুবই ভালো ওর মাথা, বা অন্য যে কোনো টেকনিক্যাল লাইনে ও খুব ভালো করছে, কিন্তু তাকে সেই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে না। তাকে জোর করে ডাক্তারি পড়াতে হবে, সে ডাক্তারি পড়তে চাচ্ছে না। তো যেটা হয় কি, মন থেকে যেটা চায় না সে জোর করে যদি তাকে যদি ওটা গছিয়ে দেওয়া হয়, সে কিন্তু ভালো ডক্টর হতে পারে না। আলটিমেটলি কিন্তু সে ভালো ডক্টর হয়ও না, তার দ্বারা কিন্তু সোসাইটি কিন্তু সার্ভিসটাও কিন্তু সে কিন্তু পায় না। তো এই ক্ষেত্রে অভিভাবকদেরকে কিন্তু বাচ্চাদেরকে প্রত্যেকটা মানুষের মধ্যে মনে রাখতে হবে কিছু না কিছু একটা মানে একটা না একটা ভালো গুণ কিন্তু সবার মধ্যে থাকে, একটা না একটা কিছু না কিছু করার একটা ক্ষমতা কিন্তু সবার মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, তো আমাদেরকে যদি সন্তানরা যদি নিজেরা যদি বের করতে পারে তাহলে তো খুবই ভালো। অনেকেই পারে যে আমি হয়তো আর্টে ভালো, আমি হয়তো এটাতে ভালো, আমি তো ওইটাতে ভালো, কিন্তু যদি সে বের করতে না পারে তাহলে গার্ডিয়ানরা যেন অবশ্যই যেন তার সাথে বন্ধুর মতো মিশে তার যে চ্যালেঞ্জটা সেটা যেন বের করে সেটাকে যেন ফোকাস করে সেটাতে যেন তাকে যেন উচ্চ পর্যায়ে নিয়ে যায়। তাহলে আমরা কিন্তু জাতি হিসেবে কিন্তু এক একজন এক এক দিক দিয়ে আমরা হয়তো এগিয়ে আছি। তো সবাই যদি এরকম ভাবে যদি আলাদা আলাদা ভাবে যদি চর্চা করি, বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে তৈরি করবে অন্যান্য দেশগুলো। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেহেতু মে দিবস নিয়ে কথা বলছি, আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে, বড় বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা কিন্তু লেবার ল বলে যে একটা জিনিস আছে সেটা কিন্তু ভালো মতো কিন্তু চর্চা না করেই তারা অনেক কিছু মানে গছিয়ে দেয় বা ইয়ে করে, মানে আপনার কি বলবো ফোর্স করে। তো লেবার ল অনুযায়ী যদি সবকিছু যদি চলতো তাহলে কিন্তু মানুষের মধ্যে মানবিকতাটা আর একটু বাড়তো, এবং আমার মনে হয় যে আমাদের দক্ষ মানে দক্ষ শ্রম শক্তিটা আর একটু উপরের দিকে উঠতো, মানটা, আমি মানের কথা বলছি। তো এইটার দিকে হয়তো আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের যারা মানব সম্পদ বিভাগে আছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যেটা যে বিষয়ে আমি প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে যে বিদেশে গিয়ে আমাদের শ্রমবাজার মার খাচ্ছে কেন জানেন? অনেকগুলো কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু অন্যান্য জাতির অন্যান্য দেশের যে ওয়ার্কফোর্স কাজ করছে বিদেশে বিভিন্ন দেশে, আমরা কিন্তু তাদের মতো কিন্তু শ্রমবান না। অর্থাৎ পায়ে পা লেগে গেল এই যে একটু সরি বলা, কাজে আসতে দেরি হলো মালিককে যে একটু সরি বলা, একটু পলাইটলি কনভিন্স করা, এটা কিন্তু আমরা পারি না। আমরা কি করি? বেকুবের মতো বসে থাকি। আমাদের এর মধ্যে আরেকটা জিনিস কাজ করে, আমাদের ভাষাগত একটা ঝামেলা আছে। আমরা জাপান কাজ করতে গেছি, আমরা মিনিমাম ল্যাঙ্গুয়েজটুকু আমরা আত্মস্থ না করেই হয়তো কোনো না কোনো ভাবে ওইখানে চলে গেছি, কাজ করছে ঠিকই কিন্তু কাজ কিন্তু হারিয়ে ফেলছি। অনেক টাকা খরচ করে আমাদের এখানে লেবার বিদেশে যায়, আবার ওই পুঁজিটা উঠাতে না পেরে কিন্তু আবার কিন্তু ব্যাক করছে। হ্যাঁ, তো এই জন্য অনেক কিছুই কিন্তু নির্ভর করে যে ভাষার উপরে জ্ঞান, মিনিমাম এবিসিডি, আমি বলছি না যে পুরো পাণ্ডিত্য অর্জন করতে হবে ওই ভাষার উপরে, আর যে যে দেশে যাচ্ছে ওই দেশের কৃষ্টি কালচারকে মিনিমাম একটা নলেজ নিয়ে কৃষ্টি কালচার সম্পর্কে এবং ওই ভাষাটা সম্পর্কে যদি কিছুটা যদি ধারণা নিয়ে যদি যায় এবং এই যে নর্মস গুলো যে থাকে আদব কায়দা এগুলো যদি করে, তাহলে কিন্তু আমাদের কিন্তু বিদেশে কিন্তু এই যে শ্রমবাজারটা কিন্তু এইভাবে কমে আসবে না। নেপাল আমাদের চেয়ে বেশি শ্রমবাজার ক্যাপচার করে ফেলছে বিভিন্ন দেশে, আরবের মতো মানে মিডল ইস্টের মতো বিভিন্ন দেশে নেপালি শ্রমিকদের সংখ্যা বাড়ছে। আমি নেপালিদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এটা তাদের ক্রেডিট। হ্যাঁ, তারা ওইভাবে তৈরি করছে, আমরা কেন করছি না? আমরা কি চাই না যে আমাদের বেকারত্ব কমুক? তাহলে আমরা আমাদের বিহেভকে কেন ঠিক করবো না? তো এটা যখন যারা দক্ষ জনশক্তি নিয়ে কাজ করছে তারা অবশ্যই বিদেশে পাঠানোর আগে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখে তারপর শ্রমিকগুলো যেন বিদেশে পাঠায়, তাহলে দেশের মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আমি এই পর্যায়ে আরো বলছি যেটা আমাদের আরেকটা জিনিসের উপর যেটা করা উচিত সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমাদের দেশে ফ্রিল্যান্সিং অনেকেই করছে। তো ফ্রিল্যান্সিং এ আমাদের যেটা করছে সবাই কিন্তু
কিন্তু আমাদের দেশে কিন্তু ওই পরিমাণ, ইভেন পাকিস্তানেও আছে। পাকিস্তানকে আপনারা আমার মতো দেশ বলেন, পাকিস্তানের মতো দেশেও এই ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশে ওই পরিমাণ ফ্রিল্যান্সার নাই। আমরা মুখে বলি অনেক ফ্রিল্যান্সার, আসলে কিন্তু নাই। কিন্তু কেন নাই? কারণ হচ্ছে একটা ফ্রিল্যান্সারকে আমরা মানে A to Z আমরা গাইড করছি না। যে যে প্রতিষ্ঠানে গাইড করুক না কেন, একটা ফ্রিল্যান্সিং মিনিমাম হয়তো কিছু কোর্স শেখাচ্ছে, কিন্তু ওই কোর্সটা শিখিয়ে তো লাভ নাই ভাই। যদি মার্কেটে গিয়ে যদি কাজটা যদি সে যদি না পায়, তাহলে মার্কেটে গিয়ে কাজ করতে গেলে কি করতে হবে? তার বায়োগ্রাফিটাকে, পোর্টফোলিওটাকে ওইভাবে তৈরি করতে হবে। ওইভাবে তৈরি হচ্ছে না। তো আমি এদিকটা একটা সাধুবাদ জানাবো। এই ব্যাপার নিয়ে আমি একদিন বিকেলবেলায় অফিস থেকে গিয়েই জেমস গোমেজদের সাথে, মর্সের ডিরেক্টর, ওনার সাথে কথা হচ্ছিল। আমি এইসব জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম যে এরকম তো বাংলাদেশে যেভাবে হাতে গোনা দু একটা ছাড়া, আমি সবাইকে খারাপ করবো না, হাতে গোনা দু একটা ছাড়া সবগুলোই হচ্ছে যে টাকা কামানোর একটা ধান্দা। তো উনি আমার এই কথায় মানে একেবারে একমত হয়ে গেলেন এবং উনি নিজে থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স চালু করলেন এবং আশা করি যে খুব ভালোভাবেই উনি ওনার ফার্স্ট ব্যাচটা হয়তো শেষ করেছেন। তো ওনাকে খুব ধন্যবাদ জানাই। আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু আমরা কাজ করি আর যাই কিছু করি, হ্যাঁ, আমাদের দক্ষ জনশক্তির জন্য সবার আগে কি দরকার জানেন? ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা কিন্তু বিদেশে এই জিনিসটা কিন্তু খুব পরিচিত, বাংলাদেশে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা কিন্তু হয়তো অনেকের কাছে নতুন বা হাস্যকর লাগবে। পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন প্রয়োজন বলেন তো? আমি এটার জন্য আমি আরেকটা জিনিসটা আছে, যেহেতু আমি ব্যাংকার, আমি একজন ব্যাংকার। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা জানেন, ব্যাংকের সাথে কি ইনভলভ থাকেন বা ব্যাংকের সাইডে কেউ ইনভলভ থাকেন। আপনারা তো শুনেছেন ব্যাংক ইন্স্যুরেন্স নামে একটা জিনিস বাংলাদেশে চালু হয়েছে। আপনারা বোধহয় শুনেছেন ব্যাংক ইন্স্যুরেন্স। মানে হচ্ছে কি, ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্টগুলো ব্যাংক বিক্রি করে দিচ্ছে ব্যাংকের মাধ্যমে। কারণ কি? ইন্স্যুরেন্স কোম্পানির উপরে মানুষের আস্থা বা চাহিদা কোনোটাই নাই। যেটা আমাদের নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়াতেই ব্যাংকের চেয়ে ইন্স্যুরেন্সটাই যেখানে এক নম্বর মার্কেট, ফিনান্সিয়াল মার্কেটে, সেখানে আমাদের দেশে ব্যাংক তো অনেক হাই, ইন্স্যুরেন্সকে মানুষ বিশ্বাসই করতে চায় না। যে কারণে ব্যাংক ইন্স্যুরেন্স নামে একটা জিনিস নামানো হয়েছে যে ব্যাংক ইন্স্যুরেন্স জিনিস পলিসি সেল করা হবে। এই জিনিসটা তো ইন্স্যুরেন্স তো করার কথাই ছিল না। আমি যদি ছোট করে যদি বলি, এইখানে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা কেন বললাম, সেটা এই জন্য আমি এক্সাম্পলটা টানলাম ব্যাংক ইন্স্যুরেন্স এজ এ ব্যাংকার। সেটা হচ্ছে যে একটা ইন্স্যুরেন্স কোম্পানির, আমি মনে করি একটা ইন্স্যুরেন্স কোম্পানির একজন অফিসারকে ফিল্ডে নামানোর আগে 1 বছর তাকে মার্কেটে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সময় দেওয়া উচিত। সে বিভিন্ন অফিসে ঘুরবে, বিভিন্ন লোকের সাথে মিট করবে, সে তার নিজেকে চেনাবে। ইন্স্যুরেন্স কিন্তু ভাই কোম্পানি দেখে সেল হয় না, ইন্স্যুরেন্স কিন্তু পার্সোনালি সেল হয়, মানুষে সেল হয়। আমি আপনাকে ভালো করে চিনি, মানে আমি আপনার কাছ থেকে পলিসিটা পারচেজ করব। আমি কিন্তু কোম্পানি দেখে, মাঝখানে কোম্পানি কি আছে আমি কিন্তু সেটা দেখবো না। আমি কিন্তু দেখবো যে আপনার সাথে আমার পার্সোনাল রিলেশন ভালো, অতএব আমি আপনার সাথে ইয়ে করবো। তো আমার আসলে আরো অনেক কিছুই বলার ছিল, কিন্তু আমার পরে আরো অনেক বক্তা আছে, তো আমাকে শর্টকাট করে বলে আসতে হচ্ছে। তো আমি চাবো যে টোটাল এই জিনিসটা নিয়ে অনেক কিছুই আসলে কাজ করার আছে। এর মধ্যে কারিগরি শিক্ষা, তারপর কর্মমুখী শিক্ষা, হ্যাঁ, এবং অভিভাবকদেরকে বিভিন্ন রকমের রোল প্লে করতে হবে। এই ধরনের অনেক কিছু শিক্ষা মানে আমাদেরকে ধারণ করে এগোতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। তো আর আন্তর্জাতিক পরিবারকে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের সুস্থ মানে সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এবং আমি ওনাদের মানে ফেসবুকেও দেখেছি, ওনাদের সম্পর্কে আমি স্টাডিও করেছি, দেখেছি যে ওনারা খুব সুস্থ সুন্দর মহামানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো এরকম যদি আরো কিছু সংগঠন যদি এগিয়ে আসে সামনে, তাহলে ডেফিনেটলি